নমস্কার, ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলার সময় দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আর আজ দুয়ারে রিপোর্টারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, যুবককে পুড়িয়ে মারার চেষ্টা, গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টার অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ার ঘটনা। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে প্রতিনিধি, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে কি অভিযোগ, কি হয়েছিল? দক্ষিণ দমদম পৌরসভা যে 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া এলাকা, এই বেদিয়াপাড়া এলাকায় তারকনাথ পল্লী এলাকা। এখানে এই তারকনাথ পল্লী কলোনিতে কিন্তু লক্ষ্য করা যায় যে এখানে গতকাল রাতের বেলা মূলত কালী পুজোর যে বিসর্জন হয়ে যাচ্ছিল, রঞ্জিত কর্মকার নামে এক যুবক, সেই সময় কিন্তু একেবারে কাউন্সিলর ঘনিষ্ঠ যারা অনুগামী তারা কিন্তু তাকে প্রথমে রাস্তা আটকায়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কাউন্সিলরদের যখন সে অনুগামীদের পুজো বিসর্জন হয়, তার ঠাকুর বিসর্জনের পরবর্তী ক্ষেত্রে একেবারে তারা তারকনাথ পল্লী কলোনি এলাকায় তারা সেখানে আসে এবং সেখানে আসার পরে কিন্তু তার উপরে চড়াও হয়। প্রথমে পেট্রোল দেওয়া হয় গায়ে, তারপরে গায়ে আগুন দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ। সব মিলিয়ে যে 3 জন কাউন্সিলর ঘনিষ্ঠ অনুগামীদের নামে অভিযোগ। মিন্ময় দাস ঘনিষ্ঠ যে 11 নম্বর কাউন্সিলর, তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সুশান্ত, অন্যদিকে সুমন এবং পাশাপাশি সাগর, এই 3 অভিযুক্ত কিন্তু তারপর থেকে বেপাত্তা। কিন্তু গতকাল ঠিক কি অভিযোগ, প্রত্যক্ষদর্শীরা কি অভিযোগ করছেন এবং পরিবারের লোকজনের কি অভিযোগ শুনবো। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যায় ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ারকির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলে সব। মিন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সুমন, সুশান্ত, সাগর, এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ এবং অভিযুক্তরা কাউন্সিলর মৃন্ময় দাস ঘনিষ্ঠ বলে অভিযোগ করছেন। এই প্রভাবশালী হওয়ার কারণে কি এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি? ওদের 3 অভিযুক্তের কথা বলা হচ্ছে, তারা প্রভাবশালী, যেহেতু কাউন্সিলর ঘনিষ্ঠ সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এমনটা কিন্তু এলাকার মানুষ বা পরিবার অভিযোগ করছে। তার কারণ যখন ঘটনা ঘটে তার পরবর্তীতে লক্ষ্য করা যায় তাদের ভয়ে কিন্তু কেউ বাঁচানোর জন্য, রঞ্জিত কর্মকারকে বাঁচানোর জন্য কেউ বাইরে আসেনি। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউন্সিলর কি জানাচ্ছে, কাউন্সিলর বলছে যে এই গোটা ঘটনা নিছক শুধুমাত্র দুর্ঘটনা, অন্য কোনো কারণ নেই। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা গেল যে গোটা ঘটনা যখন ঘটে তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তখন তদন্ত শুরু করা হচ্ছে। গতকাল রাতে যখন ঘটনা ঘটে, সারাদিন বা গতকাল রাতে যখন পুলিশ আসেনি, সকালে আসে না, কিন্তু নিউজ 18 বাংলায় খবর যখন সম্প্রচার করা হয় তার পরবর্তীতে পুলিশ সেখানে যায়। ইতিমধ্যেই অভিযোগ পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু 3 জন যে অভিযুক্ত তাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা এখনো অধরা। যেহেতু কাউন্সিলর অনুগামী সেই কারণেই মনে করা হচ্ছে কাউন্সিলরের বক্তব্য শুনবো, কারণ কাউন্সিলর মৃন্ময় দাস তিনি নিছকই দুর্ঘটনা বলছেন এই গোটা ঘটনাকে। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। আসি পরের খবরে। এসএসকেএমে নাবালিকা যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের প্রাক্তন গ্রুপ ডি কর্মী। বুধবার এসএসকেএমে ডাক্তার দেখাতে যায় নাবালিকা। অভিযোগ দুপুরে হাসপাতালের বাথরুমে তার যৌন হেনস্থা করে অমিত মল্লিক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, কথা বলবো অভিজিৎ সঙ্গে। অভিজিৎ, এই যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত তো করা হয়েছে, কিন্তু এর আগে এই হাসপাতাল থেকে তাকে মানে সে চলে যায়, আবার হাসপাতালে এলো একই ড্রেসে, কেউ জানতে পারলো না, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তমশ্রী, এই অভিযুক্ত যে অস্থায়ী কর্মী
এই গ্রুপ ডি কর্মী, অস্থায়ী কর্মী অমিত মল্লিক, তার যথেষ্টই প্রভাব ছিল এসএসকেএম হাসপাতালে, এবং এসএসকেএম হাসপাতালের দালাল চক্রের এক অন্যতম মাথা ছিল এই অমিত মল্লিক। দিনের পর দিন ধরে হাসপাতাল জুড়ে দালাল চক্র চালাতো এই অমিত মল্লিক। এবং গতকাল যখন গাইনোকোলজি বিভাগ অর্থাৎ স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ, সেখানে এই 14 বছর বয়সী নাবালিকা যখন তার পরিবারের সঙ্গে আউটডোরের লাইনে দাঁড়িয়েছিল, সেই সময় তাকে ওয়ার্ড বয়ের পোশাক পরে এই অভিযুক্ত যে অমিত মল্লিক তাকে প্রলোভন দেখায় এবং সেখান থেকে ট্রমা কেয়ার সেন্টার, এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, সেখানকার শৌচাগারে বা টয়লেটে নিয়ে যায় এবং সেখানেই শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এবং এই অমিত মল্লিকের হাসপাতালে যথেষ্টই প্রভাব রয়েছে। তবে কি করে তাকে হাসপাতাল থেকে যখন এক্সপেল করা হয়েছিল বা বহিষ্কার করা হয়েছিল, তা এর আগে সে বারবার তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, যে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এই এসএসকেএম হাসপাতাল থেকে বহিষ্কার করে। কিন্তু তারপরেও তার কাছে কি করে এই অস্থায়ী যে কর্মীর যে পোশাক, সেই পোশাক কি করে থাকলো, এটা নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। একাধিক প্রশ্ন উঠে আসছে, কারণ এই পোশাক কোথা থেকে পেলো, কি করে হাসপাতালে ঢুকে এলো, এই প্রশ্ন উঠছে অভিজিৎ। ধন্যবাদ। ল উইল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুয়ারের রিপোর্টের এবার আসানসোলের খবরের দিকে নজর রাখবো, কারণ আসানসোলে 450 কোটির প্রতারণা। অভিযুক্ত নেতার ছেলে চড়া সুদে রিটার্নের লোক দেখিয়ে টাকা আদায়, একাধিক প্রকল্পে টাকা, কয়েক হাজার গ্রাহকের। প্রথমে লাভ হলেও পরে টাকা ফেরত বন্ধ। অভিযুক্তের বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ দেখান বিনিয়োগকারীরা। অভিযুক্ত তাহসিন আহমেদ সংখ্যালঘু সেলের রাজ্য নেতার ছেলে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি দীপক শর্মা রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, এখনো পর্যন্ত এই ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর কিভাবে এই প্রতারণা চালাতো? দেখো, সাধারণ মানুষকে লোভ দেখানো হতো খুব কম সময়ে টাকা দ্বিগুণের বেশি দেওয়া হবে। সেই প্রতারণায় পা দিয়ে সাধারণ মানুষ সেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে। এই টাকার অঙ্ক প্রায় ছাড়িয়েছে 400 কোটি টাকারও বেশি। এবং যখন সাধারণ মানুষ যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল নেতার ছেলে তাসলিন আহমেদ, সে যখন সেই নিজের প্রতিশ্রুতি পালন করছে না, একের পর এক দিন ঘুরিয়ে যাচ্ছে আমানতকারীদেরকে, যখন বাড়িতে এসে ঘেরাও করা হয় তখন দেখা যায় সে বাড়িতে উপস্থিত নেই। এরপরই আসানসোল উত্তর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে আমানতকারীরা। তাদের একটাই দাবি, কি যেই অর্থ তাকে দেওয়া হয়েছিল বা যে অঙ্কের টাকা তাকে দেওয়া হয়েছিল সেই টাকা ফিরিয়ে দিতে হবে। কারণ হচ্ছে একজন দুজন আমানতকারী নয়, হাজার হাজার আমানতকারী, কেউ ঋণে টাকা নিয়েছে, কেউ লোন করে টাকা নিয়েছে, বা কেউ নিজের জমানো সম্পদ সবটুকুই কিন্তু এই বিনিয়োগে লাগিয়ে দিয়েছে। যখন আজ জানতে পারে কি সেই টাকা তাদেরকে পাওয়া যাচ্ছে না, এরপরই উত্তর থানার পুলিশে দ্বারস্থ হয়েছে। অভিযুক্ত হয়েছে তৃণমূল নেতার ছেলে। সে নাকি নিজের প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু আমানতকারীদেরকে টাকা চাইতে এলে তাদেরকে না দিয়ে তাদেরকে ফিরিয়ে যেতে বলে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে এখন তৃণমূল দলের সঙ্গে যুক্ত নেই, এই কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও আসরে নেমেছে এখন বিজেপি। আসানসোল উত্তর থানার পুলিশ ইতিমধ্যে তার খোঁজে তল্লাশি শুরু করেছে, যদিও তার এখনও তাকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। সঙ্গে থাকো দীপক। मैंने 3 लाख से स्टार्ट किया था शुरू यहाँ देना पैसा, और जनवरी महीने से स्टार्ट किया था तो 1 साल रिटर्न ठीक ही दिया था। ऑलमोस्ट 41 लाख तक मेरा इन्वेस्टमेंट था, जिसमें 33 लाख की कैपिटल इससे ले चुके हैं। अभी मेरा 13 लाख रुपए इसका ड्यू है, जो ओरिजिनल प्रिंसिपल अमाउंट है। और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं, उनका पैसा अप्रोक्सीमेट 1 ईयर से अबव है। 400 से 450 करोड़ का यहाँ पर टोटल है। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, ক্ষমা তো চাইলেন অভিযুক্ত, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হলো এখনো পর্যন্ত? দেখো, পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তার বাড়িতেও যাওয়া হয়েছিল, যদিও সেই বাড়িতে উপস্থিত ছিলেন না। ক্ষমা প্রার্থী হচ্ছেন তৃণমূল নেতার ছেলে, যে বারবার সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন কি তাদের কম সময়ে টাকা দ্বিগুণের বেশি করে দেওয়া হবে এবং সময়ে ফেরত না দেওয়ার ফলে কিন্তু এই
ক্ষমা বার্তা পাঠিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমানতকারীরা সেই ক্ষমা বার্তা মানতে নারাজ। কারণ হচ্ছে আমানতকারীদেরকে দিনের পর দিন সময় দেওয়া হয়েছে এবং সেই সময় টাকা না পেয়ে কিন্তু আজকে আসানসোল উত্তর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে, বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও পুলিশ এখনো জানিয়েছে তাকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করার পরই গোটা ঘটনার রহস্য জানা যাবে, রহস্য ভেদ হবে। কিন্তু যেভাবে রাজনৈতিক রং লেগেছে, একদিকে তৃণমূল বলছে কি তৃণমূলের দলের সঙ্গে তাদের কোনো যুক্ত নেই, এক সময় তারা দলের সঙ্গে অন্যদিকে কটাক্ষ করেছে বিজেপি, যেমন নেতার ছেলের প্রতারণা নিয়ে তুঙ্গে তর্জা এক স্যান্ডেলে তোপ শুভেন্দু অধিকারীর, অন্যদিকে পাল্টা কটাক্ষ তৃণমূলের কুণাল ঘোষের। শুভেন্দুবাবু যদি বলে থাকেন এত কোটি টাকার দুর্নীতি, তাহলে নিশ্চয়ই ওনার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে বলেই উনি করেছেন। তাহলে উনি তো কথায় কথায় সিবিআই, ইডি এদের কথা বলেন, উনি তথ্য প্রমাণ নিয়ে সেগুলো এই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিন। উনি বাজার গরম করছেন কেন বিবৃতি দিয়ে? অন্যদিকে কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির ঘটনা, বাইক বাহিনী হামলা চালায় বলে অভিযোগ এবং লন্ডভন্ড ঘরের ভিতরে সমস্ত আসবাব থেকে জিনিসপত্র, যে ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শুভঙ্কর শাহ রয়েছে। শুভঙ্কর, এই যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কি কারণে এই হামলা, কি কারণে এই ভাঙচুর, এবং তৃণমূল নেতৃত্ব এই গোটা ঘটনা নিয়ে কি বলছে? হ্যাঁ তমশ্রী, দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় এই ভেটাগুড়ি অর্থাৎ প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি এই ভেটাগুড়িতে, সেখানেই কিন্তু বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্বে তৃণমূল মিছিল করে। এরপরেই একদল মোটর বাইক নিয়ে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে ভাঙচুর চালায়। যদিও তৃণমূল নেতৃত্বের অভিযোগ যেগুলো একটা ভিত্তিহীন অভিযোগ, সেখানে বিজেপি কিছু নেই, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, সে কারণেই তারা এরকম ভিত্তিহীন অভিযোগ করে বাজার গরম করতে চাইছে। তমশ্রী। বেশ শুভঙ্কর। তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে, বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে আহ্বান দিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনামধন্য পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয় ভয় পরিষ্কারভাবে বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই। এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে, করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়। পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে, তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ভেটাগুড়িতে অব্যাহত থাকবে। বাদুড়িয়ায় কৃষকের জমির ফসল নষ্ট, বিজেপির করায় ফসল নষ্টের অভিযোগ। টাকা ধার নিয়ে চাষ করায় বিপাকে কৃষক। বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের কৃষকের। এবং যে ফুলকপির চাষ, এই সময় ফুলকপির সময়, সেই ফুলকপির নষ্ট, ক্ষেতের ফসল খেতেই নষ্ট, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে। অনুপম, শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ধরনের ঘটনা ঘটানো হলো? দেখো, এই যে বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুরের যে কনক তরফদার বলে যে কৃষক, তার যেটা অভিযোগ যে সে বিজেপি করে, সেই জন্যেই দুষ্কৃতীরা তার রাতের অন্ধকারে তার 14 কাঠা জমির যে বাঁধাকপি ফুলকপির যে ফসল, সেই ফসল কেটে নষ্ট করে দিয়েছে। এবং তার যেটা বক্তব্য যে সে বিজেপি করে বলে তাকে প্রায় সময় এলাকার কিছু দুষ্কৃতী তাকে আর কি হুমকি দিত এবং এই তার যে ফসল ক্ষতি হয়েছে সেই কারণে
তিনি কিন্তু এই যে বিজেপি করে তাই কারণে তার যে ফসলটা নষ্ট করেছে তিনি সেই দাবি করছে যে তিনি বিজেপি করে বলেই তার ফসলটা নষ্ট করেছে। এবং তিনি যেটা আরও একটা দাবি করছে যে তিনি এলাকার থেকে মানুষের কাছ থেকে টাকা ধার করে তিনি চাষ করেছিলেন এবং এই ফসল উঠলে এবার শীতের সময় ফসল আর কয়েকদিন পরেই ফসল উঠবে, ফসল বিক্রি করে সেই সব ধার দেনা শোধ করবে এবং তার নিজের সংসার চলবে, এমনটাই তিনি তার পরিকল্পনা ছিল বা এরকমভাবেই তিনি চাষ করেছিলেন। কিন্তু যেহেতু এত ক্ষতি তিনি কি করে সেই সব ফসল তুলবে বা ফসল বিক্রি করে সেসব ধার দেনা শোধ করবে সেই নিয়ে কিন্তু তিনি রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো দুশ্চিন্তা শুধু এই কনক তরফদারের না, কনক তরফদারের মতন আরও এলাকার বেশ কয়েকজন পরিবার রয়েছে যারা কৃষক, তাদেরও কিন্তু এই একই দুশ্চিন্তায় কিন্তু তারা ভুগছে যে তাদের ওপরেও এরকম রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এরকমভাবে তাদের ফসলকে ক্ষতি করে কিনা। যদিও কনক তরফদারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগ দায়েরের পরে বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। বেশ, আমি 14 কাঠা জমিতে ফুলকপি চাষ করে দেয়, কয়েকদিন পরেই কাটা পড়তো এই আর কি কপিগুলো। এই মতো অবস্থায় একদল দুষ্কৃতী পুরো ফসল নষ্ট করে দেয়। আমি এখন ঋণ টিন করে চাষ করেছি, এখন আমি আমার পরিবার নিয়ে খুব অসহায়। থানায় কমপ্লেন জানিয়ে দিলাম, থানা কোনো সুরাও করতে পারেনি। আপনার উপরে এরকম হলো কেন? হলে কেন, আমি দীর্ঘদিন ধরে বিজেপি করি, সেই জন্য হয়তো হয়েছে। কি চাইছেন আপনি এখন? চাইছি যে সেই দুষ্কৃতির সঠিক সাজা হোক। আমি অবশ্যই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এমন ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমি এটাও বলবো যে তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে কখনোই নিজেদেরকে যুক্ত করে না। এই ঘটনা কোনো ব্যক্তিগত শত্রুতাবশত হয়ে থাকবে। পুলিশের কমপ্লেন হয়েছে, প্রশাসন নিশ্চয়ই দোষীদেরকে দ্রুত খুঁজে বার করবে। যোগা চ্যাম্পিয়নের রহস্য মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ময়ূরাক্ষীদের। ময়নাগুড়িতে যোগা চ্যাম্পিয়নের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, ময়নাতদন্ত কি এখনো হয়েছে? রিপোর্টে কি উল্লেখ রয়েছে? এখনো পর্যন্ত মৃত্যুর কি কারণ সেটা কি জানা গেছে? দেখো, মৃত্যুর কি কারণ সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সন্ধ্যার দিকেই কিন্তু মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের হাতে তুলে দিয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু সৎকার কাজ শুরু হয়েছে। গোটা ঘটনায় কিন্তু থমথমে বলা যেতে পারে শোকস্তব্ধ ময়নাগুড়ি এলাকা। বিশেষ করে এই মেয়েটি, বিশেষ ময়নাগুড়ি গার্লস স্কুলের এই নবম শ্রেণীর ছাত্রী কিন্তু যোগা প্রতিযোগিতায় একের পর এক সাফল্য নিয়ে আসছিল এবং তাকে নিয়ে সম্ভাবনার বিভিন্ন দিক খুঁজে পাচ্ছিলেন তার প্রশিক্ষক থেকে শুরু করে শিক্ষককর্মী, এমনকি ময়নাগুড়ির বাসিন্দারাও। কারণ সম্প্রতি যে আগস্ট মাসে আমরা দেখেছি যে যোগা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল হয়েছিল, সেখানে কিন্তু দুটো পদক পেয়েছিল ময়ূরাক্ষী এবং তার সম্ভাবনার একাধিক দিক উজ্জ্বল হচ্ছিল। আগামী ডিসেম্বর মাসে কিন্তু তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল এবং গতকাল রাতেও কিন্তু সন্ধ্যা রাতেই কিন্তু সে পাড়ার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঠাকুর দেখেছে। রাতে যখন বাড়ি ফিরে এসে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, তাতে কিন্তু স্তম্ভিত পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয়রা। তারা বুঝে উঠতে পারছেন না যে মেয়েটি হাসি মুখে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, সে রাতে বাড়ি ফিরে এসে কয়েক ঘন্টার মধ্যে কি এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেললো যার জন্য এত বড় একটি শোক, মানে বলা যেতে পারে মানে অসম্ভব একটি ঘটনা, যেটা মেনে নিতে পারছে না এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে যে কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য এরকম চরম সিদ্ধান্ত নিতে হলো নবম শ্রেণীর এই ছাত্রীকে, যার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল এবং বিভিন্ন দিক থেকে কিন্তু তার বিভিন্ন একের পর এক সাফল্য আসছিল, তার ভবিষ্যৎ নিয়েও ভাবচিন্তা চলছিল। সেক্ষেত্রে তার এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। পুলিশ বলেছে যে অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা রুজু করে কিন্তু ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই মৃতদেহ এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠেছে, একজন হাসি খুশি ভাবে বেরোলো বাড়ি থেকে ময়ূরাক্ষী এবং বাড়িতে এসে এই ধরনের একটা ঘটনা ঘটলো। তার মা বাবা তারা কি বলছেন? যে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো শত্রু ছিল, কি জানা যাচ্ছে? দেখো, পরিবার কিন্তু গতকালকে রাতের এই ঘটনার পর থেকে কিন্তু স্তম্ভিত, বলা যেতে পারে বাকরুদ্ধ। পরিবারে কেউ কিন্তু কথা বলার মতন অবস্থায় নেই। প্রতিবেশী আত্মীয় স্বজন যেটা বলছে যে এমন কোনো সম্পর্ক ছিল না ময়ূরাক্ষীর যার জন্য কিন্তু এরকম একটা পরিণতি হবে, কিন্তু কিছু তো একটা ঘটনা ছিলই যার জন্য এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে হলো 15 বছরের এই নাবালিকা ছাত্রীকে। তার সেই কারণেই কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ তদন্ত করে দেখুক, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে যে এরকম একটা সম্ভাবনাময় মুখ এরকম ভাবে সে নিভে যাবে। সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে এবং
পরিবার প্রতিবেশী থেকে শুরু করে সকলেই চাইছেন যে ঘটনার তদন্ত অন্তত আসল রহস্য সামনে আসুক। সেই কারণেই কিন্তু তারা চাইছেন যে পুলিশ ঘটনা তদন্ত করুক, এবং পুলিশও বলছেন যে ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে। যে মাঝখানে যে কয়েক ঘন্টা সে পুজো দেখতে গিয়েছিল এবং পুজোর পর কয়েক ঘন্টায় সে কোথায় গিয়েছিল সেইটাই এখন পুলিশের নজরে, এবং তার সে যদি কোনো মোবাইল ইউজ করে থাকেন তার কল লিস্টও তদন্তের সাপেক্ষে অবশ্যই নজরে থাকবে। অবশ্যই পরবর্তীতে আমরা আপডেট নেব। শান্তনু, কিভাবে করলো, কেনই বা করলো, মানে একদমই মানে এটা ভাবার বাইরে আর কি, আমাদের মানে আমরা ভাবতে পারছি না। আমার সাথে ওর মানে এই ঘটনাটার আধা ঘন্টা আগেও দেখা হয়েছে, আমার সঙ্গে হাসতে হাসতে ও মানে হাত দেখিয়ে বাড়ির দিকে ফিরলো আর কি। তারপরে যে কি হলো বলতে পারছি না, ভাবতেও অবাক লাগছে আর কি। বিশাল রাগারাগি হয়েছে এমনটাও কিছু নয়, ছোট একটা ফোনে মা বোধহয় কিছু একটা বলেছিল, তাতেই সে এই ডিসিশনটা নেয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক, ময়নাগুড়ির মানুষ সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা, মানে খুব খারাপ লাগছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে, মাত্র 14 বছর বয়সে এই হয়ে যে মানে আমাদের পুরো রাজ্যের একটা রত্ন হারালাম। আমার ওয়ার্ডের ও ছিল গর্ব, আমিও মানে ওকে গিয়ে আমি নিজের হাতে সম্বর্ধনা দিচ্ছি, আমি ওই দৃশ্যটাই বুঝতে পারছি না। এটা আর কিছু বলার অপেক্ষা রাখে না, এত খারাপ লাগছে মানে কি বলবো আর। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব আলিপুর দুয়ারে। কালী পুজোর অনুষ্ঠান চলছিল, আর সেই অনুষ্ঠানে মত্তদের তাণ্ডব। অনুষ্ঠান মঞ্চের সামনেই তুমুল মারামারি। ছবিটা দেখুন প্রথমে, যেখানে পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কি থেকে ঘটনার সূত্রপাত? দেখো তো অবশ্যই যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু এই যে অনুষ্ঠানের যে ছবি আমরা দেখাচ্ছি, এখানে বেশ কিছু যে মদ্যপ যুবক তারা ছিলেন, এবং তাদের যে বেলেল্লাপনা এবং তাদের যে তাণ্ডব, এই তাণ্ডবে কিন্তু একেবারে এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এবং সেই সময় পুলিশ গিয়ে এদের নিয়ন্ত্রণ করতে যায়। এবং এই ছবি তুলতে গিয়ে কিন্তু একজন টিভি চ্যানেলের সাংবাদিক হেনস্থা হয়েছে। যেটা অভিযোগ উঠেছে যে ওই যে টিভি চ্যানেলের সাংবাদিক, সংলগ্ন এলাকাতেই তার বাড়ি, তিনি স্ত্রী এবং যে মেয়েকে নিয়ে ওখানেই ছিলেন। তখন তিনি এই ঘটনার ছবি তুলতে যান, এবং সেই সময় একজন মহিলা পুলিশ কর্মী ওই সাংবাদিককে একেবারে কলার ধরে টেনে নিয়ে গিয়ে সপাটে গালে চর মারেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই যে আলিপুরদুয়ার এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের যে কালী পুজো, সেই কালী পুজোর অনুষ্ঠানে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে। তমশ্রী। বেশ রাজকুমার। আগ্নেয়াস্ত্র সহ জালে 2 পাচারকারী। তারাপীঠে পুলিশের জালে বিহারের এক যুবক সহ 2। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। তারাপীঠের বেসিক মোড়ে এসটিএফ এর অভিযান, আর সেখানে বীরভূমের মল্লারপুরের বাসিন্দা ধৃত মিনারুল শেখও। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, দুটো বিষয় জানতে চাইবো, যে কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে আসা হচ্ছিল, এবং এই মিনারুল শেখ বীরভূমের মল্লারপুরের বাসিন্দা, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? কারণ বিহারের একজনের সঙ্গে মিনারুল শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। দেখো তমস্বী, তোমাকে জানিয়ে রাখি, রাজ্য পুলিশের এসটিএফ গতকাল রাত্রি 8টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে তারাপীঠের যে বেসিক মোড় সেই এলাকায় অভিযান চালায়, এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভয় কুমার শর্মা, যার বাড়ি বিহারের মুঙ্গের, এবং মল্লারপুর থানার বিশিয়া গ্রামের মিনারুল শেখ। এই দুজনকে গ্রেপ্তার করে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি অবৈধ আগ্নেয়াস্ত্র। এবং এসটিএফ সূত্রে যেটা আমরা জানতে পারছি, বিহারের এই অভয় কুমার শর্মা সে কিন্তু সেই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এনে এই যে মল্লারপুরের মিনারুল শেখ তাকে হ্যান্ড ওভার করছিল, এবং সেই খবর পেয়েই এসটিএফ এর আধিকারিকরা তাদের দুজনকে গ্রেপ্তার করে, এবং তাদেরকে আজকে রামপুরহাট আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং তাদেরকে জেরা করে পুলিশ জানতে চাইছে যে কি উদ্দেশ্যে এই তারাপীঠ এলাকায় এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, বা এদের মাথা কি বা কি পরিকল্পনা ছিল, সমস্ত বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। বেশ। মেকলিগঞ্জে চ্যাংড়াবান্ধা থেকে পাকড়াও 5 বাংলাদেশি।
ডোরাডাবরি সীমান্ত সংলগ্ন বাড়ি থেকে গ্রেফতার রাশিদুল নামে স্থানীয় বাসিন্দার বাড়িতে আশ্রয়। গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশের হানা এবং সেখানেই 5 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কতদিন আগেই 5 বাংলাদেশি এই বাড়িতে এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, কি জানা যাচ্ছে? হ্যাঁ তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি জোড়াডাবরি সীমান্ত একদম চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এখানে রশিদুল হকের বাড়িতে আজ সকালে 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং কি উদ্দেশ্যে এসেছিল সবটাই জিজ্ঞাসা করছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে এরা চোরা কারবারের সঙ্গে যুক্ত, গরু পাচার সহ বিভিন্ন ধরনের চোরা কারবার করে থাকে। এই বাড়িতে শেল্টার নিয়েই এরা এই ধরনের কাজকর্মগুলো করে থাকে বলে পুলিশের ধারণা। এবং এই যে যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে, এরপরই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। সোনিয়া, বেশ। সন্দেশখালীতে ফের সিবিআই, শাহজাহানের অনুগামীদের ফের জিজ্ঞাসাবাদ। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2024 সালের 5 জানুয়ারি আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। ধৃত শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং অনুগামীদের জিজ্ঞাসাবাদ করতে ধামাখালীতে সিবিআই। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কি জানা যাচ্ছে? দেখো 2024 5 জানুয়ারি অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের এলাকায় গেছিলেন রেশন দুর্নীতি মামলা নিয়ে ইডি আধিকারিকরা। তারপরেই সেখানে গিয়ে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাকে ইডিকে হামলা করে। এই ঘটনায় বেশ কয়েকজন ইডি আধিকারিক কিন্তু গুরুতর জখম হয়। তারপরেই লাগাতার সেই ঘটনায় কিন্তু আজকেও সেখানে যায় ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে দেখা যায় যে অর্থাৎ যে আগারাটি গ্রাম, সেখানে গিয়ে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেন এবং সেখান থেকে ধামাখালী বাজারে যান। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে গিয়ে বেশ কয়েকজন শাহজাহান অনুগামীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘণ্টাখানিক জিজ্ঞাসাবাদের পরে সেখান থেকে আবার আসে ধামাখালী বাজার এবং সেখান থেকে সন্দেশখালী যে বাজার সেখানেও আসে, অর্থাৎ যে মার্কেট শাহজাহান মার্কেট, সেখানে এসেও একাধিক দোকানদার এবং একাধিক যারা ওই হামলার সঙ্গে যুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। একেবারে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। মূলত শাহজাহান এই রেশন দুর্নীতি মামলা নিয়ে শেখ শাহজাহানের কাছে তদন্ত করতে এসেছিল ইডি আধিকারিকরা, তখনই হামলা চালায় এবং সেই হামলার কারণেই আজকের কিন্তু সেখানে সিবিআই আধিকারিকরা সেখানে আসেন এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং এই ঘটনায় কিভাবে হামলা হয়েছে, কেন হামলা করা হয়েছে, কার নির্দেশে হামলা করা হয়েছে, সবটাই তদন্ত করে দেখছে সিবিআই আধিকারিকরা। প্রায় বেশ কিছুক্ষণ অর্থাৎ বিভিন্ন মার্কেট এবং দোকান এবং আগারাটি গ্রামেও সেখানে গিয়ে তল্লাশি করে, এমনটাও কিন্তু জানা গেছে সিবিআই সূত্রে। তমশ্রী, বেশ যাও। এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। দেখুন, কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরি। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। সিসি ক্যামেরায় চুরির মুহূর্তের ছবি দেখুন। মূল দরজা টপকে বাড়িতে চোর এবং মুখ ঢাকা অবস্থায় বাড়ির মন্দিরে ঢোকে। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। বাড়ির মন্দিরে ঢুকছে এবং ঢুকে বাড়ির মন্দিরে ঢুকে মূল দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে মন্দিরের তালা ভেঙে তারপরে চুরি। আর পুরোটাই সিসি ক্যামেরা বন্দি। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছে এবং যে মন্দিরে এবং তারপরে চুরি করে আবার সে পালিয়ে যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে কাউন্সিলরের বাড়ির মন্দিরে, সেই মন্দিরে 2 বছর আগেও চুরির ঘটনা ঘটে। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, 2 বছর আগের যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি এবং আবারও চুরি হলো। সিসি ক্যামেরাতে পুরো চুরির ঘটনাটা আমরা আমাদের দর্শকদের দেখালাম। এখনো পর্যন্ত চোরকে কি শনাক্ত করতে পেরেছে পুলিশ?
দেখো সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরেই কিন্তু সূত্র ধরেই কিন্তু চোরের খোঁজ শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই চোরের কিন্তু সন্ধান করতে পারেনি পুলিশ। তার খোঁজ কিন্তু চালাচ্ছে ইসলামপুর শহর জুড়ে, এবং সিসিটিভি ক্যামেরা যে একাধিক জায়গায় যে লাগানো রয়েছে এই শহরের, সেই সব সিসিটিভি ফুটেজের উপরে নজরদারি চালাচ্ছে ইসলামপুর থানা পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর পৌরসভার যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা, তার বাড়িতে প্রায় 2 বছর আগে কিন্তু একটি চুরির ঘটনা ঘটে, এবং সেই চুরির ঘটনা সামনে আসতে কিন্তু ইসলামপুর শহর জুড়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তারপর দেখা গেছে যে আবার সেই কাউন্সিলরের বাড়িতে চুরি, অর্থাৎ 2 বছর পর গতকাল রাতে সেখানে আবার ওই কাউন্সিলরের বাড়িতে চুরি ঘটনা ঘটে। সেখানে দেখা গেছে যে একজন দুষ্কৃতী তার ওই কাউন্সিলরের বাড়ির যে মূল গেট, সেই মূল গেট টপকিয়ে তার বাড়ির ভেতরে প্রবেশ করে, এবং সেখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে তালা, অর্থাৎ যে একটি লোহার রড নিয়ে সেই তালা কিন্তু ভেঙে দেওয়ার পরে সেখান থেকে যে মন্দিরের যে গহনা ছিল সেই গহনা নিয়ে কিন্তু ওই দুষ্কৃতী চম্পট দেয়। সকালবেলা যখন কাউন্সিলরের পরিবারের লোকজন তারা যখন মন্দিরে পুজো দিতে যায়, তখনই কিন্তু এই চুরি ঘটনা সামনে আসে। একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, আমরা যে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছি সেখানে সাদা কোনো কাপড়ে মোড়া একজন ঢুকলেন মুখ ঢাকা অবস্থায় এবং অন্য পোশাকে সে বেরিয়ে গেলেন। আরো একটা বিষয় জানতে চাইবো যে মূল দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে তালা ভাঙলেন, সে সময় বাড়ি থেকে কেউ ছিলেন না, কোনো শব্দ পাননি তারা কেউ? দেখো, যেহেতু ঘটনাটা গভীর রাতে ছিল এবং সেই গভীর রাতে থাকা কালাতেই দেখা গেছে যে বাড়ির যে সদস্য যারা ছিল তখন কিন্তু তারা ঘুমিয়ে পড়েছিল, অর্থাৎ এই গুরুদাস সাহা কিন্তু বাড়িতে একাই থাকতেন এবং তিনি ঘুমিয়ে পড়াতে তারপরে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ কোনো টের পাওয়া যায়নি। কারণ যে তালা ভাঙার যে সিস্টেমটা তুমি লক্ষ্য করবা যে কোনো হাতুড়ি দিয়ে বা যদি আমরা সেই তালা যদি ভাঙি তাহলে দেখা যাবে যে সেখানে শব্দ একটা কিন্তু বেরোবে, কিন্তু এখানে সেই হাতুড়ি ব্যবহার না করে সেখানে একটি লোহার রড ব্যবহার করা হয়েছে, যেখানে দেখা গেছে যে লোহার রড সেই তালার ভিতরে ঢুকে একবারে টান মারিয়েছে এবং টান মারার পরে দেখা গেছে সেই তালা কিন্তু ভেঙে গেছে। তারপরে ওই দুষ্কৃতী মন্দিরে প্রবেশ করার পরে যে সোনার গহনা ছিল সেই গহনা নিয়ে কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পরে দেখা গেছে সে একবারে মানে যে পোশাক পরে যে ঢুকেছিল, অর্থাৎ একটি হাফ প্যান্ট এবং সাদা কাপড় মোড়ানো আর পুরো মুখ ঢাকা অবস্থায়, তারপরে সে হেঁটে হেঁটে এমন ভাবে যাচ্ছে যাতে মানুষ তার উপরে কোনো সন্দেহ যাতে না করতে পারে। সেই পালানোর পরে কিন্তু যে ঘটনা কাউন্সিলরের যেটা একটা দাবি রয়েছে, যে অভিযোগও রয়েছে যে এই যে চুরি, শুধু এই চুরি কিন্তু কোনো বাড়িতে নয়, এরপরে চোরের যে টার্গেট হচ্ছে সেই সব টার্গেট হচ্ছে কোথায়, মন্দিরগুলোতে। কারণ মন্দিরে আমরা সবাই জানি যে মন্দিরে আমরা প্রবেশ করলে প্রণাম বা কোনো কিছু করে একটা মনের মধ্যে একটা শ্রদ্ধা থাকে, কিন্তু চোরেদের টার্গেট এখন হয়ে গেছে এই মন্দিরগুলি। ইসলামপুর শহরে বেশ কিছুদিন ধরে এই মন্দিরগুলিতে কিন্তু চুরি হয়েছে। প্রায় 1 মাস আগে একই ঘটনা ঘটেছিল ইসলামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, তারপর আবার 4 নম্বর ওয়ার্ডে। এইভাবে যে চুরি ঘটনা, এই চুরি ঘটনাতে কিন্তু এলাকার মানুষ একটা আতঙ্কে ভুগতেছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে মন্দিরে এই ধরনের চুরির ঘটনা ঘটছে এবং কাউন্সিলরের বাড়ির মন্দিরে পর্যন্ত চুরি হলো, যেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, কিন্তু শনাক্ত করা এখনো সম্ভব হয়নি কারণ পুরোটাই ঢাকা অবস্থায় চোর ভিতরে ঢোকে। রেগুলার যে পুরোহিত মশাই সকাল সন্ধ্যা পূজা করায়, ও এসে পর্দা খুলতেই দেখছে তালা নাই। এসে দেখছি মায়ের গলার চিক্স, একটা গলার চিক্স ছিল, মালা ছিল, আর এটাকে মানটিকা বলে, ওই মানটিকাটা নেই, এবং মুকুটটাকে টানাটানি করেছে কিন্তু খুলতে পারেনি, মুকুটটা ঝুলে। এটা দ্বিতীয়বার হলো মন্দিরে। আমাদের পুলিশের প্রতি আস্থা রয়েছে, আমি আশা করি পুলিশের একটা সুরাহা বার করবে। আমরা প্রত্যেকে জানি সরকারি হাসপাতাল মানেই সেখানে বিনামূল্যে পরিষেবার রক্ত পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষা, কিন্তু সেই সরকারি হাসপাতালেই দালালের দাপাদাপি। রক্ত পরীক্ষায় 700 থেকে 800 টাকা দাবি, হাতে নাতে পাকড়াও ডায়াগনস্টিক সেন্টারের কর্মী। প্রথমে দেখুন হিঙ্গলগঞ্জের সান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালের ঘটনা। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে। অনুপম, বোঝাই যাচ্ছে যে এটা একদিনের কাজ নয়, মানে দীর্ঘদিন ধরেই এই দালাল চক্র চলছে। হ্যাঁ, একদমই। দেখো, এই যে দালাল চক্র সান্ডেলের বিল, এটা সক্রিয় বহুদিন ধরে। তার কারণ এলাকার মানুষ বহুবার এই যে সান্ডেলের বিল হাসপাতালের যে বিওমইস, সেই বিওমইসকে সহ
স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং থানায় বহুবার জানিয়েছে, কিন্তু তার কোনো সমাধান হয়নি। আজকে এই যে প্রশান্ত রায় বলে যিনি বাইরের যে ডায়াগনস্টিক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের যিনি দালাল, তিনি আজকে একদম হাতে নাতে পুলিশ তাকে ধরেছে। ধরল এই যে প্রশান্ত রায় যাকে ধরেছে, এই প্রশান্ত রায় এই যে দালাল চক্রটা এখানে এতটাই সক্রিয় যে এখানে যারা পেশেন্ট যেটা ভর্তি হয়, ডাক্তার যখনই কোনো ব্লাড রিপোর্ট কিংবা কোনো ইউরিনাল কোনো রিপোর্ট দেয়, সঙ্গে সঙ্গে তাদের হাতের থেকে প্রেসক্রিপশন নিয়ে নেয় এবং জোরপূর্বকই তাদের কাছ থেকে রক্ত নিয়ে নেয়, নিয়ে 700-800 এমনকি 1000-1200 টাকা পর্যন্ত বিল করে। এমনও অভিযোগ করছে এলাকার মানুষ যে যারা আউটডোরে দেখাতে আসে তাদেরকেও যদি রক্ত রিপোর্ট লেখে বা ইউরিনাল কোনো টেস্ট লেখে, তাদের কাছ থেকেও কাগজ নিয়ে নেয়, নিয়ে একদম হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে যে বেড ফাঁকা থাকে সেই বেডে শুয়ে তার কাছ থেকে রক্ত নিয়ে নেয়, নিয়ে 700-800 1000-1200 টাকা যার কাছ থেকে যেমন খুশি বিল করে দেয়। এবং হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার গরিব মানুষ তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়ে এই কারণে, এবং এলাকার মানুষ সেই জন্য কিন্তু বহুবার বিওমএসকে জানিয়েছে, কিন্তু বিওমএস কোনো রকম কর্ণপাত করেনি। আজকে অভিযোগের ভিত্তিতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে এই প্রশান্ত রায়কে একদম হাতে নাতে ধরে ফেলে এবং তাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে তাকে থানায় নিয়ে গিয়ে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে যে বিওমএস তিনি কিন্তু একদম সরাসরি কিন্তু তিনি ব্যাপারটা পুরো তিনি জানেন না, এমনইভাবে তিনি বলেছেন যে তিনি কিছুই জানেন না, প্রশাসনের মতন কাজ করবে। এবং তিনি এটাও স্বীকার করেছে যে সরকারিভাবে সব রকম ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও এটা কেন হলো প্রশাসনের মতো কাজ করবে। কিন্তু এখানে তো রক্ত নিচ্ছে বেডের থেকে এসে, পয়সাও নিচ্ছে। কত করে? 700-800। কোথায় এসে নিচ্ছে? বেডে বেডে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। কে নিয়ে যাচ্ছে? প্রশান্ত। তার জন্য কি পুলিশ ধরে নিয়ে গেল? হ্যাঁ। তো ঠিক না, এখন সরকারি অনেক পরিষেবা পাওয়া যায়, আমরা সেগুলো আমরা পরিষেবা দিচ্ছি, দেওয়া যাচ্ছে। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা ব্যবস্থা নেই। ভালো হয়েছে আপনি এটা জানেন। কিন্তু আজকের বেলা পুলিশ প্রশাসন আপনারা ঘর থেকে একজনকে ধরে নিয়ে যাচ্ছে না? পুলিশের কাজ করবে, যেটা ভালো না সেটা অবশ্যই করবে। এবার দেখাবো ট্রেনের ছাদে মানসিক ভারসাম্যহীন যুবক, মাথার কাছে 25,000 ভোল্টের বিদ্যুতের তার, মালগাড়ির ছাদ থেকে যুবককে নামাতে রীতিমতো হিমশিম খেতে হয় রেল পুলিশকে। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, প্রথমে জানতে চাইবো মানসিক ভারসাম্যহীন যুবক উঠলেন কিভাবে এবং তারপরে অবশেষে কি রেস্কিউ করা সম্ভব হয়েছে? দেখো, তমশ্রী উঠলেন কিভাবে সেটা কেউ দেখতে পাননি। দেখতে পেলেন কখন না, যখন দেখা গেল মেছাদা স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির একেবারে ছাদের ওপর বসে রয়েছেন ওই যুবক, এবং যেখানে কিনা একটা তারের পাশেই যে কোনো মুহূর্তে তারে হাত দিয়ে দুর্ঘটনাও ঘটতে পারে, এবং তার জন্য রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বাঁধলো। কারণ তাকে নামানোর জন্য হিমশিম খেতে হলো রেল পুলিশকে, কারণ না নামালে চলছিল না। শেষে কারেন্ট অফ করে তাকে নামানো হয়, এবং যে ছবি দেখাচ্ছি তাতে দেখবে রীতিমতো কসরত করতে হয় রেল পুলিশকে, কারণ কিছুতেই ওই যুবক নামতে চাইছিল না। মানসিক ভারসাম্যহীন ওই যুবক শেষ পর্যন্ত যখন নামানো গেল তাকে চিকিৎসাও করা হয়েছে, তার পরিচয় জানা যায়নি। কিন্তু তিনি যা করলেন, ওই যুবক যা করলো, তাতে কিন্তু রীতিমতো বেগ পেতে হলো সকলকে। কারণ মেছাদা গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে জনবহুল এলাকা, সেখানেই দেখা গেল এই দৃশ্য, যা দেখতে রীতিমতো হৈ হৈ কাণ্ড। কিন্তু বেগ পেলেন রেল পুলিশের লোকজন। তমশ্রী, বেশ। কাঁথের ভূপতিনগর অনাথ আশ্রম, পাউশি অনূর্দয় অনাথ আশ্রমে গণ ভাইফোঁটার আসর। আবাসিকরা ছাড়াও অংশ নেন গ্রামবাসীরা। বছরভর যাদের দাদা বলে ডাকে তাদের হাতে রাখি বেঁধে কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলো আশ্রমের ছোট মেয়েরা। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, তার মানে এই গণ ভাইফোঁটা ঘিরে উৎসবের মেজাজ কাঁথির ভূপতিনগরের এই অনাথ আশ্রমে। একেবারে, এবং তমশ্রী ছবিতেই দেখো উৎসবের একবারে যে আনন্দে মেতেছেন ছোটরা, যেখানে কিনা আজকে অন্য আর 5টা দিনের থেকে আলাদা রকম কাটলো। এবং এই কাঁথির অনাথ আশ্রমে যারা থাকেন, আবাসিক থাকেন, তারা যে কোনো উৎসবে এভাবে অংশ নেন। কিন্তু আজকে যেটা হলো, খাওয়া দাওয়া, ভাই ফোঁটা দেওয়া, এবং দাদাদের ভাইদেরকে ফোঁটা দিলেন যারা, তারা কিন্তু এখানকার আবাসিক, এবং খাওয়ার দাওয়ার বেশ জুৎসই ব্যবস্থাও ছিল। কারণ উদ্যোক্তা যারা এই আশ্রম চালান, তারা কিন্তু চেয়েছিলেন এইসব খুদেদের মুখে হাসি ফুটিয়ে তোলা। সেখানে কিন্তু এলাকার মানুষজন যোগ দিয়েছেন। শুধু যে আশ্রমের আবাসিকরা ছিলেন তা নয়, এলাকার মানুষজন
তারাও কিন্তু তাদের ছোট ছেলে মেয়েদের নিয়ে হাজির হয়েছিলেন, উৎসবে সামিল হয়েছিলেন, খেলেন, আনন্দ করলেন, গান করলেন, নানা অনুষ্ঠানে মাতলেন। অর্থাৎ অন্যরকম গণভাইফোঁটা দেখা গেল কাঁথির এই অনাথ আশ্রমে। বেশ, আজকে আমাদের এই আশ্রমে এবং যারা বেরিয়ে গেছে আমাদের আশ্রম থেকে তারাও চলে এসেছে। আবার কিছু গ্রামে যাদের ভাই নেই তারা সেই বোনরা এসেছে এখানে ভাইয়ের ফোঁটা দিতে। এইরকম করে 300 জনের উপরে আমাদের ছেলে মেয়েকে নিয়ে আজকের এই ভাইফোঁটা উৎসব প্রতি বছরই এরকম হয়ে থাকে। প্রত্যেকে মিলে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে এই ভাইফোঁটাটা দেওয়ার জন্য। আজকে বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুয়ারে রিপোর্টারে সবশেষে চলে যাব ঝাড়গ্রামে। বাদনা পরব ভাইফোঁটার আগের দিন লোক সংস্কৃতির অঙ্গ হিসেবে ঝাড়গ্রামে জমিয়ে উৎসব পালন হয়, বিয়ে হয় রীতিনীতি মেনে। তবে এখানে বাদনা পরবটা আসলে কি জানবো, সরাসরি চলে যাব। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এই বাদনা পরব আসলে কি, কতদিন ধরে চলছে? দেখো, জঙ্গলমহলের ঐতিহ্য হচ্ছে বাদনা পরব, কারণ বাদনা পরব যুগ যুগ ধরে চলে আসছে। কারণ জঙ্গলমহলে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের কাছে বড় উৎসব বলতে এই বাদনা উৎসব। ঠিক ভাতৃ যে তৃতীয়া রয়েছে তার পরের দিনই এই পরব অনুষ্ঠান হয় বিভিন্ন গ্রামে, এবং বিভিন্ন গ্রাম সেজে ওঠে। মূলত অধিকাংশ বাড়িতে দেখা যায় বিভিন্ন রকমের আঙিনাতে তারা তাদের বাড়িকে সাজিয়ে তোলেন, গোশালাকে সাজিয়ে তোলেন, এবং বিভিন্ন যে গরু রয়েছে সেই সমস্ত গরুকে স্নান করানো থেকে তাদের চুল আঁচড়ে দেওয়া, পা ধুইয়ে দেওয়া এবং গামছা দিয়ে পুছে তার গায়ে একাধিক লাল আলতা দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করা, এবং তারপরেই এই গরুর বিয়ে। মূলত এই গরু কুটানের উৎসবের মাধ্যমেই এই যে জঙ্গলমহলের যে গরু কুটান তার যে মূল কারণ হচ্ছে গোমাতাকে তারা পুজো করেন, এবং এই পুজো বহু দিন ধরে চলে আসছে। আর তাদের উৎসবে যেমন গ্রাম বাংলার সমস্ত মানুষ মেতে ওঠে, ঠিক তেমনই আবার জঙ্গলমহলের প্রতিটি গ্রামে এই উৎসবকে খুব ধুমধাম করে করা হয়। এক জায়গায় গরুকে বেঁধে সেখানে গরুকে, অর্থাৎ গরুর বিয়েই হলো ঝাড়গ্রামের ঐতিহ্যের বাদনা পরব।